watching Nexus Network, your trusted news partner. গত 4 জুলাই শনিবার দক্ষিণ কলকাতার নিউ টালিগঞ্জ কল্যাণ সমিতির সভাগৃহে কথানীর প্রকাশন এবং স্বপ্ন অনুঘটক পত্রিকার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য সাহিত্য সাংস্কৃতিক মহোৎসব অনুষ্ঠিত হল। বাংলা শিল্প সংস্কৃতির ঐতিহ্য ও নতুন প্রজন্মের সৃজনশীলতার মেলবন্ধন ঘটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। 4টে শিশু শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কবিতা পাঠ, সঙ্গীত, সাহিত্য আলোচনা এবং শিল্পী ডক্টর প্রদীপ সর্দারের পরিচালনায় ঐতিহ্যবাহী পুতুল নাচ দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে কথানীর পত্রিকার ৯তম সংখ্যার মোড়ক উন্মোচন। সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও ছিল এই আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী এবং সমাজসেবী কুন্তল মণ্ডল, পল্লব বৈরাগী, সৌমিক দাস, অমিত বিজলি এবং বিকাশ প্রমুখ। বাচিক শিল্পী মুক্তা চক্রবর্তী, সুমিত সেনগুপ্ত এবং দেবরঞ্জন চক্রবর্তীর আবৃত্তিকে অনুষ্ঠানটি এক অন্য উচ্চতায় নিয়ে যায়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য কথানীরের সম্পাদিকা এলা বোস, স্বপ্ন অনুঘটকের সম্পাদক মানব মণ্ডল এবং চিরকাল ছেলেবেলার কর্ণধার মানিক রায় সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান। বক্তারা বলেন, বাংলা ভাষা এবং সংস্কৃতির সুস্থ বিকাশে এই ধরনের সৃজনশীল উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। স্বপ্ন সফলে স্থিরিত বিদ্যুতের বিবিধ বিস্ময় সম্পূর্ণতার মহত্ব স্বপ্নের কাহানির প্রকাশন স্বপ্ন সফলে স্থিরিত বিদ্যুতের বিবিধ বিস্ময় সম্পূর্ণতার মহত্ব সম্পূর্ণতারে মত অবশেষে তো সেই দিন আমাদের স্বপ্নের সমস্ত বাধা করে চূর্ণ উদযাপন হবে পূর্ণ। এই দিনের আগমন আনতে এসেছে ভগবতী দেখেছি মানব মণ্ডল। আজ রসিক খুড়োর কথা খুব মনে পড়ছে। রসিক খুড়ো মহাশয় বলতেন যে অখণ্ড মণ্ডলাকারে যে মণ্ডল মানব রেখেছে তাই হলো মানব মণ্ডল, মানে আমাদের সবাইকে নিয়ে আমরাই মানব মণ্ডল। রসিক খুড়োর যথার্থই সুরসিক ছিলেন। আমি এই মানব মণ্ডলের এই সাহচর্য পেতে আমারও একটা হয়েছে আর কি। আমি এখানে আসার পরে আমার দীর্ঘ চিন্তা ভাবনাকে এখানে বাস্তবে প্রত্যক্ষ করে একটা গান লিখেছি। ভেবে কাহিনী প্রকাশন শুরু করেছিলাম, খুবই সম্প্রতি শুরু করেছি। আর মানব বাবু, মানিকদা, এদের সাহায্য না থাকলে আর মানে এরা এত বেশি সাহায্য করেছে, যার জন্য আজকে এই উদযাপনের দিন আমরা শুরু করতে পেরেছি। কথানী প্রকাশন একটি প্রকাশন সংস্থা যেটি বিশেষ করে চাইছে যারা লেখা ছোটরা, বিশেষ করে মানে ছোটরা ইন দ্য সেন্স 11, 12, 8, 9 যারা লেখা সুন্দর লেখে অথচ সেই লেখাটা ছাপতে তাদের ভীষণ অসুবিধা হয়। আমরা চেষ্টা করেছি আমাদের পত্রিকা কথানীর প্রকাশনের প্রথম পত্রিকা, যে পত্রিকাতে
ছোটদের লেখা বেরিয়েছে, যারা এটাই প্রথম শুরু, মানে এটাই প্রথম যাত্রাপথের শুরু। আশা করছি আরো বেশি করে কাজ করতে পারবো, এরপর শারদসভা আমাদের বের করার প্রস্তুতি নিতে পারবো এবং সেটা আরো ভালো করে হবে। কথাটির বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। বিশেষ করে আমি যে আঙ্গিকটা নিয়ে কাজ করি সেটা হলো দক্ষিণ 24 পরগনার দণ্ড পুতুল বা ডাঙের পুতুল, ইংরেজিতে যাকে বলা হয় রড পাপেট। তো আজকে একটা অভিনব একটা আমাদের যে বই প্রকাশ অনুষ্ঠানে সেটা মানব মণ্ডলের হাত ধরে হলো, যেটা বললো যে পুতুলের মাধ্যমে বই প্রকাশটা হোক। তো আমাদের যারা ছোটরা আছে তাদের কাছে পুতুল একটা খেলনা বা খেলার জিনিস, কিন্তু সেই পুতুল যখন আবার আমাদেরকে গল্প বলে, গান শোনায়, তখন সে একটু সিনিয়র হয়ে যায়, আরো অনেক বড় বড় কথা বলে পুতুল। তো আজকের এই অনুষ্ঠানে দিদি যিনি কর্ণধার কথালির পত্রিকার, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ছোটদের জন্য সম্পূর্ণ এরকম একটি পত্রিকা তাদের লেখার প্রকাশের কথা ভেবে এই যে একটা পত্রিকা, বাংলা পত্রিকা চালানো, সেটা একটা খুবই বড় ব্যাপার। আজকে দিনে এই উদ্যোগটা খুবই কম দেখা যায়। অসংখ্য ধন্যবাদ জানাই কথালির পত্রিকার সঙ্গে যারা যুক্ত আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এদিকে তাকাবেন। মুক্তা চক্রবর্তী আপনাদের আমাদের প্রাণ, আর সাহিত্য মানুষের মনের ভাষা অনুভূতিকে প্রকাশ করে। কিন্তু আজ একটা অভিনব জিনিস আমরা দেখলাম যে পুতুলও সাহিত্য বোঝে, কেননা পুতুলের মাধ্যমে আজ আমরা প্রকাশ করলাম আমাদের আজকের কথাটির বইটি। আসলে তার মূল কারণ যে ছোটদের লেখাই এখানে রয়েছে, বেশিরভাগই ছোটদের লেখা দিয়ে আমাদের অনুষ্ঠান, আমাদের এই বইটা ছোটদের লেখার মাধ্যমে প্রকাশিত। আর পুতুলের মাধ্যমে যে বইটা আজ উদ্বোধন হলো, এটা একটা সত্যি অভিনব ব্যাপার আমাদের মাঝখানে নিয়ে এসেছে। আসলে আমরা বলবো সাহিত্য শুধু মানুষের ভাষা নয়, পুতুলের ভাষাও সাহিত্য হোক না। পুতুল আমাদের মতো করে হয়তো বুঝতে পারছে জিনিসগুলো, যার জন্যই আমরা পুতুলের মুখে নয়, সব যারা লিখছে তাদের হাতে, তাদের ভাষায় আমরা পাচ্ছি বাস্তবের কথা। প্রদীপ সর্দারকে জয়নগর থেকে প্রদীপ এসে, মানে পুতুলকে নিয়ে আসো পুতুলের সাথে। হ্যাঁ, একদম সবাই আপনারা দেখেছেন যে পুতুল ছিল বই প্রকাশ অনুষ্ঠানে, আর এখন দেখি একটু হ্যান্ডশেক করছে ওর সাথে। আসলে এটাই তো পাওয়া না। ধারা বহিছে ভুবনে, আমাদের মধ্যে সেই আনন্দ বয়ে গেল। আর এই মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা যেন আবার ফিরে পেলাম আমাদের সেই শৈশবের স্মৃতিকে। শিল্পীদের প্রতি রইল, অর্থাৎ যে শিল্পী এই পুতুল নাচটাকে আমাদের সামনে পরিবেশন করলো, তার প্রতি রইল অজস্র ধন্যবাদ, ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। দ্বিতীয় বই প্রকাশের অনুষ্ঠান এখন আমরা করব। সঙ্গে একজনকে ডাকছি। আমি মূলত লোক সংস্কৃতির উপরে কাজ করতে গিয়ে দেখেছি, আমরা যারা লেখালেখি করি তারা গ্রামগঞ্জে ঘুরি, ঠিক আছে, কিন্তু মূলত পর্দার আড়ালে কিছু মানুষ রয়ে যায়, তারা হলো সংগ্রহ। আমি এখানে একজন চুপচাপ বসে রয়েছেন পুতুল সংগ্রহ, ও বিভিন্নভাবে পুতুল সংগ্রহ করে এবং অনেক লেয়ার, যেরকম সরা, আপনারা কিন্তু সরা
কিংবা এর মানে প্রত্যেকটা আমাদের লোক সংস্কৃতির যে ঐতিহ্যগুলো যারা সংগ্রহ করে তাদের একটা ভূমিকা থাকে। তাই সেই সংগ্রহ কুন্তলকে আমি মঞ্চে দেখে দেবো। ওর মধ্যে নিজের মধ্যে একটি বাংলা সংস্কৃতিকে আরেকটা জিনিস দেওয়ার চেষ্টা করছে, স্টিকার। সাধারণত স্টিকার কালচারটাকে ও নিয়ে আসছে। আপনি দেখতে পাবেন ও বসে রয়েছে, আপনাদের নিজস্ব ছবি দিয়ে স্টিকারও বানাতে পারবেন এখানে। কুন্তলের কে ডাকবো, এলাদিকে ডাকবো, কুন্তলের হাত দিয়ে বইটি প্রকাশ করলে আমরা পুরো সমীক্ষক যারা বলেন তাদেরকে যারা মূলত সহযোগিতা করছে তাদেরকে একটু সম্মান জানানো হয়। দেখেছি যে অনেক কিছু এরকম হচ্ছে যে 2002 পর থেকে না শেষ হয়ে গেছে। মানে আর্টিসানরা বয়স হয়ে গিয়েছে, পুতুল বিক্রি করে 2 টাকা 3 টাকা পাওয়া যায়, পুতুল বানানো বন্ধ হয়ে গিয়েছে। তো এরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। পশ্চিম মেদিনীপুরে 5 রোল বলে একটা জায়গা আছে, সেখানকার কালার পুতুল হতো আগে। মানে শাঁখারি বাড়িতে যারা শাঁখা বানায় তারাই কালার পুতুল বানানো। এবার সেই জিনিসটা বন্ধ হয়ে যায়। মোটামুটি 10-12 বার গিয়ে বারবার বলে রিভাইভ করানো হয়। এখন মানে অনেকেই কালার পুতুল নিয়ে আর কি লেখালেখি করছে, কাজ করছে। ভালো লাগে দেখে যে অন্তত জিনিসটা বন্ধ হয়ে গেছিল সেটা আমার ঘুরে আসছে। এরকম হলো। তারপর সরা, মানব সরার কথা বলবো। সরাও মোটামুটি আমি ত্রিপুরা থেকে শুরু করে, অসম থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রতিটা বেল্টেই সরার জন্য ঘাটাঘাটি এখনো করে যাচ্ছি। জিনিসগুলো ভালো। মানে এমন আছে একজন 70 বছর বয়স্ক 75 বছর বয়স্ক মানুষ করছে, ছেলেরা এসব আর করে না। মানে ওই ধরনটাই পুরো শেষ হয়ে যাবে আর হয়তো 3 বছর। মালদায় এক ভদ্রলোকের কাছে গেলাম, দিদি মানে আমার জন্য করে দিতেই শুনলাম যে মাঝখানে স্ট্রোক হয়েছে। তো ছেলে নেই, মেয়ে আছে, তো তারা মানে ওটাও লাইনেসটা শেষ হয়ে যাবে। তো এই করে দেখছি যে সেই সময়তে মানুষের সাথে আমার পরিচয়, যে আমিও পুতুল নিয়ে ঘাটাঘাটি করি, মানুষও পুতুল নিয়ে ঘাটাঘাটি করে। তো ভালো লাগলো। তো আজকে যেমন বললো যে তুমি এরকম অনুষ্ঠানে আসবে, ঠিক আছে চলো, অন্তত এইসব প্রকাশের জন্য সবাইকে ডেকে নিলাম মঞ্চে। এই বইটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন তন্ময় সওদাগর, কিন্তু আজকে তন্ময়টা আমাদের মধ্যে উপস্থিত হতে পারেনি। তার পরিবর্তে আমরা ডেকে নেব প্রত্যুষাকে। প্রত্যুষাকে মঞ্চে ডেকে নিচ্ছি। হৃদয় তটে স্মৃতির কাব্য বইটির নাম। কথনের প্রকাশিকা আমাদের মাঝখানে রয়েছে। তো ইলাবোস, কথনীরের প্রকাশিকা ইলাবোস রয়েছে আমার বাদিকে, আর তার পাশে রয়েছে তন্ময়। না আসতে পেরে যাকে পাঠিয়েছে সে প্রত্যুষা। আসলে কুন্তল কুন্তল ও চুপচাপ থাকে। ও মূলত বৃদ্ধাশ্রম, অনেকগুলো বৃদ্ধাশ্রম চালায় এবং সাম্প্রতিক আমার যে আশ্রম রয়েছে বৃন্দাবনে, সেই বৃন্দাবনের আশ্রমের দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নিয়ে অন্তত প্রচুর মানুষকে বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছে এবং বস্ত্রের ব্যবস্থা করছে। এর মধ্যে বস্ত্রের ব্যাপারে বলতে হলে তাকাচ্ছে মুস্তাদিও আমাদের অনেক সময় কালেকশন করে বস্ত্র দেয়, আমরা সেগুলো মানুষের হাতে তুলে দিই। এর জন্য মুস্তাদিকেও বলা উচিত স্বেচ্ছাসেবী। একটা ছোটদের পত্রিকা আমি আমার স্ত্রী দুজন মিলে সম্পাদনা করছি। শুধু আমি আমার স্ত্রী বললে খুব অন্যায় হবে, যোগ করতে হবে মানবের নাম, আরো অনেক নাম যোগ করতে হবে যাদেরকে আপনারা কেউ চেনেন না, একমাত্র মানবকে চেনেন বলে তাই বলছি। অনেক জন মিলে একটা পত্রিকা আমরা করে চলেছি, প্রতি মাসের পত্রিকা সারা পশ্চিমবঙ্গে ডিস্ট্রিবিউট হয়, পাওয়া যায়, কিনতে পাওয়া যায় পত্রিকার স্টলে। লিটল ম্যাগাজিন রক্তে চলাটা বাণিজ্যিক স্টাইলে, জেলা থেকে জেলা, মফস্বল থেকে গ্রাম আমাদের পত্রিকাটা পাওয়া যায়। চিরকালের ছেলেবেলা 17 বছর ধরে একটা লড়াই বলা চলে, একটা সংগ্রাম বলা চলে, একটা পথ চলা বলা চলে। সেই পথ আমরা চলছি। আজকে বেশ আনন্দ হচ্ছে মনের মধ্যে। তাদের সম্পাদনায় কথানীরের প্রকাশ, সেটাও ছাত্রছাত্রীদের লেখায় ভরপুর।
আগামী দিনে ছাত্রছাত্রীদের ব্যক্ত করার একটা জায়গা, প্ল্যাটফর্ম তৈরি হলো নতুন করে। আজকে আমার ব্যক্তিগত মত, আমরা অবক্ষয়ের দিকে এগোচ্ছি দিনে দিনে। এই অবক্ষয়ের শব্দটা কেন ব্যবহার করলাম সেটাও একটু ভেঙে বলবো। ঠিক এই সময় দাঁড়িয়ে আবার একটা নতুন পত্রিকার জন্ম, এটা গর্বের, এটা আনন্দের, এটা আমাদের কি বলবো, ভিতরে একটা আনন্দ যোগায়, একটা প্রত্যাশা যোগাচ্ছে। অবক্ষয় এই কারণে বলছি, কবি, সাহিত্যিক, সংস্কৃতিবান মানুষরা বুদ্ধিজীবী বলেই আমার মনে হয়, আমার জানা সেটাই, খুব অকপটে যদি স্বীকার করি, এই বুদ্ধিজীবী মহলই আমাদের সংস্কৃতির ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরাই আমাদের ক্ষতি দিনে দিনে করে চলেছি। একটা কথা আছে, পাগলেও ভালো বোঝে, নিজের ভালো পাগলেও বোঝে। পাগল তো এই কবি সাহিত্যিকরা না, কবি সাহিত্যিকদের বুদ্ধি আছে, শিক্ষা আছে, বিচার আছে, বোধ আছে। এই বিচার, বোধ, শিক্ষা এসব দিয়ে কি করছে দেখুন। আপনারা দেখেছেন পাড়ায় পাড়ায় ম্যাগাজিন স্টল, পত্রিকার স্টলগুলো একটা সময় কি রমরমিয়ে চলত, আজকে সেগুলো বন্ধের মুখে চলেছে। কেন? আমরা যারা কবিতা লিখি, আমরা যারা গল্প লিখি, আমরা সম্পাদকের কাছে আবদার করি না, বায়না করি না, দাবি করি একটা সৌজন্য সংখ্যা কি পাবো না, আমার কি কোনো সম্মান নেই? এই করতে 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 আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা। পত্রিকার স্টলে যাই না, ম্যাগাজিনগুলো উল্টে পাল্টে দেখি না, কেনা তো অনেক পরের কথা। এই করে করে ম্যাগাজিন স্টলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। একটা পত্রিকা কিভাবে চলে, একটা লিটিল ম্যাগাজিন, বাণিজ্যিক ম্যাগাজিনের কথা আমি যাচ্ছি না, একটা লিটিল ম্যাগাজিন কিভাবে চলে লেখক কবিদের ভাবা দরকার। একটা পত্রিকা যদি নিয়মিত না বের করতে পারে সম্পাদক, তাহলে ক্ষতিকা। অনেক কবি সাহিত্যিক এটা ভেবেই নেন, একটা পত্রিকা কেন, 4টে পত্রিকা, 10টা পত্রিকা বন্ধ, বাকি 10টাতে আমি লিখব। এই ভাবনাই আমাদের ক্ষতির মুখে ফেলে দিচ্ছে। একজন অনেক কষ্ট করে যখন একটা পত্রিকা করছে, তাকে সহায়তা করা দরকার। আজকে আমার দুটো খবরের কাগজে লেখা বেরিয়েছে উত্তর সম্পাদক দিয়ে, একটা সুখবরে, একটা আরো খবর বলে একটা সংবাদপত্র, ডেলি কাগজ। মজার বিষয় কি জানেন, আমি 11টার পরে জানতে পেরেছি। আমার অঞ্চলে আমি কাগজের স্টলে এলাম, বলছে না না আরো খবর তো রাখি না, সুখবর রাখি, সেটাও শেষ হয়ে গেল। মানে বলছি একটা করে আনে, আর একটা স্টলে গেলাম, গিয়ে দেখলাম বন্ধ হয়ে গেল। এই হচ্ছে আমাদের ম্যাগাজিন, এই হচ্ছে আমাদের পত্রিকা। প্রত্যেকেই আমাদের পাড়ার দুর্গা পুজোর চাঁদা দিই, আমরা প্রত্যেকেই আমাদের পাড়ার কালী পুজোর চাঁদা দিই, সরস্বতী পুজোর চাঁদা দিই, ফাংশনের চাঁদা দিই, রক্তদান শিবিরের চাঁদা দিই, নানান বিষয়ে সারা বছর আমরা অনেক চাঁদা দিয়ে থাকি। এমনও অনেক সংগঠিত অনুষ্ঠানে চাঁদা দিই যেগুলো মাতালদের আরো মাতাল হওয়ায় উদ্বুদ্ধ করে আমাদেরই পয়সায়। কিন্তু মজার বিষয় কি জানেন, আমরা যারা সংস্কৃতিবান মানুষ, আমরা আমাদের পছন্দের কাজে চাঁদা দিতে পিছু পাবো, রাজি না। একটা পত্রিকা বেরোলে আমরা 10 টাকা পকেট থেকে বার করতে একদম পছন্দ করি না। তখন আমরা প্রশ্ন করি, আমার সম্মান নেই, আমি তো লিখেছি, আমাকে একটা বিনামূল্যে সৌজন্য সংখ্যা কি দেওয়া যায় না? তাহলে আমি কি পেলাম? আমি এত কষ্ট করে লিখলাম। আমি যদি 50 টাকা হাতে দিয়ে সম্পাদকের হাতে দিয়ে বলি যে চালান, আমি আছি, আমি এইটুকু পাচ্ছি, প্রত্যেক সংখ্যা আমি 50 টাকা দিয়ে কিনে নেব, তাহলে পত্রিকাটা বেরোনোর একটা পথ পায়, একটা সহযোগিতা হয়। আমার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দায় আমারও। সেই কারণে আজকের অনুষ্ঠান হচ্ছে মানব তো স্বপ্ন অনুঘটক শুরু করেছিল মানব এবং মানবের বন্ধুরা। স্বপ্ন অনুঘটক, স্বপ্নের বীজ বুনে গেছে, মানব আজও স্বপ্নের বীজ বুনছে, ও সকলের হৃদয়ে, শুধু আমার হৃদয়ে না, খুব ভালোবাসার মানুষ সকলের কাছে।
এলাদিও একটা ছোটদের পত্রিকা শুরু করছেন। এ আনন্দের, এ আমাদের গর্বের, কিন্তু পাশাপাশি ভেবে দেখার দিন এসে গেছে, সময় এসে গেছে যে আমরা কিন্তু দিনে দিনে অন্ধকারটা নিজেরাই ডেকে আনছি, আলোগুলো নিজেরাই নিভিয়ে দিচ্ছি। একটা পত্রিকা কি করে বাঁচবে প্রত্যেক লেখকের ভাবার দরকার। আজ যদি এগুলো বন্ধ হতে 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 পত্রিকাগুলো বন্ধই হয়ে যায়, কালকে আমরা লেখার জায়গা পাবো না। এগুলো গর্ব করা নয়, নিজের অহং দেখানোর জায়গা নয়। অনুষ্ঠান হলে আমরা অনেকেই আসি, এসেই বলতে শুরু করি আজকে দুটো অনুষ্ঠানে যেতে হবে, আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবেন। এটা খুব অন্যায়। আপনি এত বড় মানুষ, আপনি এখানে প্রেজেন্ট করছেন, সেইটা ভুল ভুল। এই করতে করতে যদি 20 জনের একটা অনুষ্ঠান হয়ে থাকে, যদি লাস্টে 4 জন গিয়ে দাঁড়ায়, অনুষ্ঠানটা কি করে চলবে সেটাও সবাই ভাবার দরকার আছে। আমাদের বোধের দিকে আমাদের আয়না নিয়ে সামনে দাঁড়িয়ে পড়ার দরকার যে আমরা কত বড় মানুষ হয়ে গেছি। অনেক বড় বড় কথা বলে ফেললাম, আসলে আমি ছোটদের জন্য বলে থাকি, বড়দের নয়। বড়রা পৃথিবীতে তো আমরা প্রত্যেকেই একটা করে জীবন পেয়েছি। দেখো, আমি বুঝতে আমার দেরি হয়ে গেছে, কিন্তু তোমার যে বয়স, তুমি যদি আজ থেকে বোঝো, তোমার জীবনটা ওনাদের মতো সাজিয়ে তুলতে পারবে। মানব সমাজে তুমি তোমাকে কাজে লাগাতে পারবে। তোমার জন্য এই পৃথিবীকে কিছু দেওয়ার জন্য তুমি যদি আজকে বোঝো, তুমি যদি তোমার বাবা মা তাদের কথা শোনো, অভিভাবকদের কথা শোনো, তোমার জীবনটাকে যদি গড়ে নাও, তুমি কেন হতে পারবে না বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বসু, এপিজে আব্দুল কালামের মতো এই ধরনের মানুষদের মতো কেন নিজেকে তুমি একদিন গড়ে তুলতে পারবে না? ছেলেবেলায় যখন আমি ঢুকেছিলাম তাদের স্টলে, তখন অন্যান্য আমরা অনেকেরই ধারণা যে বইমেলাতে মানুষ আজকাল ঘুরতে যায়, ছবি তুলতে যায় আর খেতে যায়, কিন্তু চিরকাল ছেলেবেলার স্টলে যখন ঢুকেছিলাম তখন দেখলাম প্রচুর ভিড় রয়েছে এবং অনেক ছোট ছোটরা এই স্টলে রয়েছে, নানা রকম বই দেখছে। আর এই অনুষ্ঠানে এসে আমার এই কারণে ভালো লাগছে, আরো এই যে সাহিত্য সভাগুলো হয় সেগুলো ইয়াং জেনারেশন কিন্তু আসে না। ছোটদের কথা তো আমি বাচ্চাদের কথা তো বাদই দিলাম, ইয়াং জেনারেশন বয়স্করাই সভাগুলোকে এগিয়ে নিয়ে যায়। তাই আমি একটা বই আছে, পুতুলের গল্প কথা, পুতুল নাচের ইতিকথা, আমাদেরই প্রকাশনা থেকে। আর চিরকালের ছেলেবেলা গত বছরগুলোর মতো এবছরও কলকাতা বইমেলায় থাকবে নিজেদের স্টল নিয়ে, আপনাদের সকলের আমন্ত্রণ। আর এই অনুষ্ঠানে এসে যখন দেখছি যে ছোটদের জন্য বই প্রকাশ হচ্ছে, ভীষণ ভালো লাগছে যে না, সাহিত্য বেঁচে থাকবে। আর মানব মণ্ডলের লেখা পুতুল নাচের ইতিকথা কিন্তু আমি যখন গেছিলাম ছেলেবেলার চিরকালের ছেলেবেলার স্টলে, ততক্ষণে আমি গেছিলাম লাস্ট শেষ হয়ে গেছে। তার মানে একদমই আমি পাইনি বইটা, তার মানে বইটার কতটা ডিমান্ড ছিল। তাই আমরা চাইবো সাহিত্য ওইভাবে এগিয়ে চলুক, ছোটদের মনে জায়গা করে নিই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় সেটা আপনারা জানেন, কিন্তু পশু পাখি ইভেন ব্যঙ্গ বা ব্যঙ্গমের মধ্যেও ঝগড়া হয়। আরেকটা কথা বলবো, যেহেতু আমাদের অনুষ্ঠান আছে সাহিত্যকে নিয়ে, ঠিক তেমনি ব্যঙ্গমা বলে একটা পত্রিকা আছে, সেই ব্যঙ্গমা এবং ব্যঙ্গমের মধ্যে পত্রিকাটা নিয়ে যে দ্বন্দ্ব, সেই নিয়ে একটা কবিতা শোনাচ্ছি। কবিতার নাম হচ্ছে অনুযোগ, কবি অসীম চক্রবর্তীর লেখা। ব্যঙ্গমা দেখে বলে ব্যঙ্গ মেরে, ব্যঙ্গমা দেখে বলে ব্যঙ্গ মেরে, চল যাই সেন বাড়ি কবিদের ভিড়ে।
সেখানে আমার নামে ছাপে ম্যাগাজিন, বিকেলেতে জড়ো হয় নবীন প্রবীণ। কেউ করে কবিতা, কেউ গায় গান, বিরতিতে চাষিরা সকলেই পান। চল যাই আমরা গে চেয়ারে গে বসি, কাজ নেই সারাদিন ডালে ঠোঁট ঘষি। ব্যঙ্গমি রেগে বলে, তুই জানা একা, ম্যাগাজিনে আমি নেই, তোর নাম লেখা। নমস্কার। আমাদের সবচেয়ে কাছের বন্ধু প্রদীপটা আপনারা দেখলেন, ওনাকে আমরা অর্থ দিয়ে কোনো সাংবাদিক দিতে পারি না। আমার এই খুদের অতিথিকে দিয়ে আমি একটা উপহার তুলে দিচ্ছি আমাদের প্রদীপ সরকারের। শিল্পী নয়, অধ্যাপক, আমাদের স্যার বলা উচিত। একটা নতুনত্ব জিনিস আপনারা দেখতে পারেন, এখানে কাউন্টার করা আছে, আপনারা আপনাদের ছবি দিয়ে স্টিকার বানাতে পারেন। এটাই দিলাম আমাদের অনুষ্ঠানের স্মৃতি হিসাবে। একদম শেষে এসেছি, আমার নিজের লেখা ছোট্ট একটি কবিতা পাঠ করি, যেহেতু সাহিত্য অনুষ্ঠান। বন্ধুত্বের ভালোবাসা, সৌর শুভ্র সূচিত হৃদয়ে গভীর যাতনা, মনের সাথে মায়াবী মন্থনের যত ঘটনা, ভালোবাসা ও উৎসাহ উদ্দীপনা শিহরণ, এপার ওপার দুই বাংলার বন্ধুত্বের মহামিলন। আবেগের সাথে কখনোই আপোষ নয়, ভালোবাসা নিজের পথে ঠিক বেঁচে রয়। জীবন চর্চার যে কদিন আসা যাওয়ার দিন, একদিন না হয় প্রতিদিন হৃদয়ে জুড়ে দেবে সঠিক সেদিন। ধন্যবাদ। এবং আগের মাসে 19 তারিখে একটা খবর বেরিয়েছে, যে খবরটা আমার মনকে ছুঁয়ে গেছে, বিশেষ করে আমার মনকে ছুঁয়ে গেছে এবং আমার মধ্যে যারা চিন্তা ভাবনা করে তাদের মনকেও ছুঁয়ে গেছে। ঘটনাটা হয়েছে স্কটল্যান্ডের একটি নার্সিংহোমে, মানে যেটা বিদেশে ওরা শল্য চিকিৎসা করে। সেখানটায় ওরা আমাদেরই ঋষি
সুশ্রুতে একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপনা করেছে। ঋষি সুশ্রুত কে ছিলেন আমাদের প্রজন্ম তো আমরা জানি, কিন্তু আমাদের এই যে সামনের প্রজন্ম হয়তো তারা জানতে পারবে না ঋষি সুশ্রুতকে, কারণ আমরা সেই ব্যাপারে কালচার করি না, আমরা সেই আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলেছি ঋষি সুশ্রুতকে। ঠিক আছে, তুমি শল্য চিকিৎসার জনক। ঠিক আছে, আজকে বিদেশি আমরা মুখে মুখে বলি যে বিদেশিরা আমার থেকে 50 বছর এগিয়ে, কোথায় এগিয়ে আছে বিদেশিরা? 50 বছর এগিয়ে আছে আমার তো মনে হয় না। আজকে আমরা যে সংস্কৃতিকে প্রাধান্য দিই না, তারা আমাদের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে আজকে বিশ্ব দরবারে অনেক উন্নত করে ফেলেছে, কিন্তু আমরা আমাদের সংস্কৃতি কোনো রকম কোনো প্রাধান্যই দিই। সেই ঋষি সুশ্রুতের ব্রোঞ্জের মূর্তি আজকে স্কটল্যান্ডের একটি নার্সিংহোম ওখানে প্রতিস্থাপন হয়েছে। তো আমি আজকের এই প্রোগ্রামে এটা বলবো যে আমাদের এই সংস্কৃতিকে আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের এই শিকড়কে আমাদের আরো বেশি করে জানতে হবে। ঠিক আছে, যে জাতি নিজের শিকড়কে ভালো করে জেনেছে, ভালো করে বুঝেছে এবং সম্মান করেছে, সেই জাতি বিশ্বের দরবারে তত শক্তিশালী হয়েছে, ওই বৃক্ষ তত তার শিকড় নিজে প্রতিস্থাপন করছে এবং আরো শক্তিশালী হয়ে উঠেছে। আমরা হিন্দুরা, আমরা বাঙালিরা এবং আমরা পুরো ভারতবাসীরা আমাদের এই কালচার, আমাদের এই সংস্কৃতি নিয়ে আমরা এগিয়ে চলবো এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম তারা যেমন এক হাতে আইফোন ইউজ করবে, তাদের আর এক হাতে যেন গিটার থাকে, তাদের আর এক হাতে যেন মহাভারত থাকে, তাদের আর এক হাতে যেন, ঠিক আছে, আমাদের হিন্দু শাস্ত্র থাকে, রামায়ণ মহাভারত থাকে। ম্যাডামকে চলে এসেছি তো আজকে হচ্ছে আপনাদের প্রধান থেকে বই উদ্বোধনগুলো একটা নয়, বিশেষ করে বাচ্চাদের ওপর মানে তাদের লেখা নিয়ে তো এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কথা যেটা জানতে পারছে আমি যেটা নিয়ে ভেবেছিলাম, মানে আমি যখন লেখা এবং সম্পাদনা করছিলাম বেশ বিগত 5-6 বছর আগে থেকে, তখন আমি দেখেছি অনেক বাচ্চা ছেলে আমাদের সম্পাদনার, মানে আমি অন্য প্রকাশনের বই করতাম, তখন বেশ বাচ্চা মানে এইটে পড়ে সে লেখা দিয়ে, কিন্তু তার কাছে বেশি অ্যামাউন্ট নেই, তো সে সেই সম্পাদনা করতে পারলো। এবারে অনেক সময় কিন্তু থাকে, অনেক সময় অনেক খরচের ব্যাপার থাকে, তো সেটা সবসময় প্রকাশকেরও হয়ে ওঠে না যে হ্যাঁ আমি তাকে ফ্রিতে দিয়ে দিলাম। তো সেই জন্য মানে আমাদের পদ্ধতি প্রকাশনের মেন উদ্দেশ্য যাতে যারা এইরকম যারা কিনতে পারছে না বা ছাপাতে প্রচন্ড তারা দিতে পারছে না, তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। এখন এই আমাদের আবার যেখানে আবার আমরা চেষ্টা করবো যে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার সেটা নিয়ে আবার যাতে সেইভাবে বাচ্চাদেরকে আমরা মানে উৎসাহিত করি এবং এই যে সাহিত্য জগতে উৎসাহিত সেটাই আমার মেন লক্ষ্য হয়, বাচ্চাদেরকে এখনকার বাচ্চারা সবাই ফোন দেয়, আমরা দেখছি সবাই ফোনটা হতে পারে না বা তাদের দিচ্ছে না, বরং সাহিত্য শিক্ষা দেয়। আমরা যখন সাহিত্য পড়ে বড় হয়েছি আমরা চেষ্টা করছি যদি তারা সেটা করতে পারে পরবর্তী আমার কথাতে আশ্রয় করার কথা নামটাও আমি করেছিলাম, তো সেই হিসেবে কথা চলছে, সবে শুরু করলো চলা। আশা করবো অনেকদিন চলবে এবং সবার সাথে আবার দেখা হবে।